আসসালামু আলাইকুম। প্রগ্রেসিভ মডেল স্কুল ময়মনসিংহের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ নাজমুল আলম, সহকারী শিক্ষক গণিত, প্রগ্রেসিভ মডেল স্কুল ময়মনসিংহ। আজকের পাঠ নবম শ্রেণীর উচ্চতর গণিত, প্রথম অধ্যায়ের 1.2। আজকে আমরা যা শিখতে পারবো, এই পাঠ শেষে আমরা শিক্ষার্থীরা অন্বয়, বিপরীত অন্বয়, ফাংশন, বিপরীত ফাংশন কি তাহা বলতে পারবে। ডোমেন, কোডোমেন ও রেঞ্জ কি তাহা লিখতে পারবে। এক এক ফাংশন কি তাহা বলতে পারবে। অনটু ফাংশন কি তাহা বলতে পারবে। এটা কি দেখছি আমরা? এখানে আমরা মোবাইল ফোনের বিভিন্ন টর্চ, এয়ারপ্লেন মোড, লোকেশন ইত্যাদি কি, এগুলো হচ্ছে মোবাইলের ফাংশন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় অন্বয় ও ফাংশন। আজকে আমরা আলোচনা যেহেতু অন্বয় ও ফাংশন নিয়ে করব, তাহলে অন্বয় নিয়ে আলোচনার পূর্বে চলক কি আমরা জেনে নিই। যদি কোনো একটি প্রতীক একটি সেটের সবগুলো উপাদানকে চিহ্নিত করে, তবে ওই প্রতীককে ওই সেটের চলক বলে। একটা প্রতীক যদি একটি সেটের সবগুলো উপাদানকে চিহ্নিত করে, তাহলে ওই প্রতীককে ওই সেটের চলক বলে। তাহলে আমরা একটা উদাহরণ দেখে বুঝে নিই বিষয়টা কি আসলে। যেমন এ সেটের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে 1 2 3 4। এটাকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। x belongs to n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, such that 1 greater equal x less equal 4, অর্থাৎ x এর মানটা হবে 1 এর সমান বা বড়, 4 এর সমান বা ছোট। তাহলে এ সেটের সকলকে নির্দেশ করছে x, সুতরাং x হলো এ সেটের চলক। তাহলে অন্যটা আসলে কি হবে? দুইটি সেটের চলকের মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে ওই দুটি সেট দুটির কি হবে? সম্পর্ক তৈরি হবে। তাহলে দুইটি সেটের চলকের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারলে বোঝা যাবে সেট দুটির কি আছে? একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটাই হচ্ছে গণিতে অন্বয়, ইংরেজিতে যাকে বলে রিলেশন। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখছি। একটা সেট 1 2 3 1 2 3 উপাদান আছে। x হলো এ সেটের চলক মনে করলাম আমরা, যে 1 2 3 মানগুলো হচ্ছে x এর, আর b সেটের 2 3 4 এগুলো মান হচ্ছে y এর। তাহলে x হলো a এর চলক, y হলো b এর চলক। তাহলে শর্ত হচ্ছে x এর মান হবে y থেকে ছোট। আমরা পূর্বের সাধারণ গণিতে আমরা কার্তেশীয় গুণজ সম্পর্কে বিস্তারিত জানি, সেই ক্ষেত্রে আমরা কার্তেশীয় গুণজটা এখানে আলোচনা করলাম না। অন্যটা আসলে কি আমরা একটু দেখি। শর্তটা হবে, কার্তেশীয় আরেকটা জিনিস বলে রাখি, কার্তেশীয় যে ক্রমজোর গুলো আছে, ক্রমজোরের প্রথম উপাদানটা হচ্ছে x এর মান, আর দ্বিতীয় উপাদানটাকে আমরা বলি y এর মান। তাহলে a কার্তেশীয় গুণজ b যদি আমরা করি, তাহলে আমরা পাচ্ছি, আনসারটা পাচ্ছি এখানে 1 2 3 আর 2 3 4। তাহলে আনসারটা পাচ্ছি 1 2 1 3 1 4 2 2 2 3 2 4 3 2 3 3 3 4। এটা হচ্ছে কার্তেশীয় গুণজ। এই কার্তেশীয় গুণজে আমরা যখন একটা শর্ত আরোপ করছি, শর্তটা কেমন? যে x টা হবে y থেকে ছোট। তাহলে x গুলো ক্রমজোরের কি প্রথম মান। তাহলে একটু আমরা প্রথম ক্রমজোরটা দেখি। এই ক্ষেত্রে x টা হচ্ছে ছোট, ঠিক আছে, রাইট চিহ্ন, সেটা মানছে যেহেতু শর্ত। দ্বিতীয়টাও প্রথম উপাদানটা দ্বিতীয়টা থেকে ছোট, এটাও মানছে। কিন্তু 2 2 প্রথম উপাদান এবং দ্বিতীয়, অর্থাৎ x এবং y কিন্তু ইকুয়াল হয়ে গেছে, সেহেতু শর্ত মানে নাই। এরপর একটা শর্ত মানছে, আমরা দেখতে পারতেছি। এরপর একটা শর্ত মানছে, এরপর একটা মানে নাই, যেহেতু প্রথম উপাদান বড় হয়ে গেছে। কথা ছিল প্রথম উপাদান ছোট হবে। এইখানেও প্রথম ও দ্বিতীয় উপাদান সমান, এখানেও প্রথম উপাদান দ্বিতীয় উপাদান থেকে প্রথম উপাদান দ্বিতীয় উপাদান থেকে
ছোট হয়ে গেছে, সেটা আসলে এটা ক্রস চিহ্ন হবে না, রাইট চিহ্ন হবে। শেষেরটা কিন্তু আমরা ক্রস হবে না, শর্ত মানলো যেহেতু সেহেতু 3 4ও কিন্তু হবে। তাহলে আমরা কি করলাম, দুইটা সেটের মধ্যে কার্টেসীয় গুণজ করলাম এবং গুণজ করার পর আমরা দেখলাম শর্ত অনুযায়ী শর্তগুলা মানলো কিনা। তাহলে আমরা দেখতে পেলাম যে আসলে কোনগুলা শর্ত মানলো। 1 1 1 2 1 3 1 4 2 3 2 4 3 4। সুতরাং এটাই হচ্ছে আমাদের অন্বয়। তাহলে আমরা সহজেই বলতে পারি আসলে অন্বয়টা কেমন। দুইটা সেটের মধ্যে আমরা কার্টেসীয় গুণজ করব এবং কার্টেসীয় গুণজ করার পর একটা শর্ত আরোপ করতে হবে। ওই শর্ত মেনে যে ক্রমজোড়গুলো দ্বারা গঠিত হবে সেটটা, যে সেটটা গঠিত হবে ওই সেটটাই হচ্ছে আমাদের অন্বয়। তাহলে এই R সেটটা কেন অন্বয়? কারণ এই R সেটটা অন্বয়ের শর্তগুলো মেনে চলে। অন্বয় হওয়ার শর্ত তাহলে আমরা কি বুঝলাম, সেটটা আসতে হবে কার্টেসীয় গুণজ হতে আর নির্দিষ্ট শর্ত নিয়ে প্রতিটি উপাদানকে চলতে হবে, তাহলেই সেটা কি হবে, একটা অন্বয়। আরেকটা एग्जांपल দিচ্ছি। শর্ত হচ্ছে x স্কয়ার ইকুয়াল y, মানে কি, যে প্রথম উপাদানের বর্গ হবে দ্বিতীয় উপাদানের সমান। তাহলে প্রথম আমরা দুইটা সেট নিব অবশ্যই কার্টেসীয় গুণজের জন্য, একটা a সেট একটা হচ্ছে b সেট। আর প্রথম যে সেটটা থাকবে সেই উপাদানগুলো মনে করলাম x হলো a এর চলক আর সেকেন্ডটাই y হলো b এর চলক, সেহেতু প্রথমটার মানগুলো হচ্ছে x এর মান, দ্বিতীয়টার মান হচ্ছে y এর মান। প্রথম আমরা কার্তেশীয় গুণজ করব। তাহলে আমরা প্রথম কার্তেশীয় গুণজ করলাম। এখানে করার পর শর্ত কি ছিল, প্রথমটার বর্গ সমান দ্বিতীয়টা হবে। তাহলে 1 স্কয়ার প্রথমটা আমরা চেক করছি, 1 স্কয়ার সমান কত 1, সেটা মানছে, রাইট চিহ্ন। 1 স্কয়ার ইকুয়াল 1, সেটা 4 এর সমান তো না, সেটা দ্বিতীয়টা মানে নাই। কথা ছিল প্রথমটার বর্গ করলে দ্বিতীয়টা পাওয়া যাবে, তাহলে 1 স্কয়ারের বর্গ করলে 4 পাওয়া যায় না, 1 স্কয়ারের বর্গ করলে 3 পাওয়া যায় না, 2 স্কয়ারের বর্গ করলে 1 পাওয়া যায় না, কিন্তু 2 স্কয়ারের বর্গ করলে 4 পাওয়া যায়, মানছে। 2 স্কয়ার সমান 3 না, আবার 3 স্কয়ার সমান 1 না, 3 স্কয়ার সমান 4 না, 3 স্কয়ার সমান 3 না, সেহেতু মানলো কোন দুইটা ক্রমজোড় 1 1 আর হচ্ছে 2 4। সুতরাং আমার অন্যটা গঠিত হবে 1 1 এবং 2 4 ক্রমজোড় দ্বারা। এটা হচ্ছে আমাদের নির্ণয় অন্যয়। এখন s একটি অন্যয় আমি বলে দিলাম, যেমন হাফ, 0 1 1 1, -1 5 2, 2 আর হচ্ছে 5 2, -2, এটা একটা অন্যয়। তাহলে বিপরীত অন্যয়টা কি হবে? সহজ জিনিস, আমরা অন্যয়টা গঠিত হয় কতগুলো ক্রমজোড় দ্বারা। তাহলে ক্রমজোড়ের প্রথম উপাদান আছে এবং দ্বিতীয় উপাদান আছে। আমি যদি প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদানটিকে দ্বিতীয় উপাদানের স্থানে বসাই এবং দ্বিতীয় উপাদানটা প্রথম উপাদানের স্থানে বসাই, অর্থাৎ প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের স্থানে, দ্বিতীয় উপাদান প্রথম স্থানে, প্রথমটার স্থানে প্রত্যেকটা ক্রমজোড়ে, এবং যদি চেঞ্জ করে দিই সেটাই হবে আমার বিপরীত অন্যয়। এই যে আমরা এই প্রথমটাকে চেঞ্জ করলাম, পরেরটা চেঞ্জ করলাম, -1 ছিল সেকেন্ডে, প্রথমে এসে বললো +1 দ্বিতীয়, আবার এখানে 2টা ছিল দ্বিতীয়তে, এখানে প্রথমে আসলো 5 2 পরে, এইখানে 5 2 পরে গেল, এখানে -2 আগে আসলো। এটাই হচ্ছে আমাদের বিপরীত অন্যয়। এখন আসি অন্যয়ের ডোমেন। আমরা যে প্রাপ্ত অন্যয় বা যে অন্যয়টা আমরা প্রাপ্ত করব, প্রতিটি উপাদানের প্রথম সদস্য নিয়ে গঠিত সেটটাই হবে ডোমেন। তাহলে এখানে আমরা মনে করলাম एग्जांपल, অন্যটা হচ্ছে 1 2 3 4 আর হচ্ছে 5 6। তাহলে প্রথম উপাদান, এই ক্রমজোড়ের প্রথম উপাদান 1 আসবে, দ্বিতীয়টা থেকে 3 আসবে, তৃতীয়টা থেকে 5 আসবে, আর এখানে কমা কমা হবে। তাহলে অন্যয়ের প্রথম উপাদান দ্বারা গঠিত সেট, এটাই হচ্ছে আমাদের নির্ণয় ডোমেন। এখন আসি রেঞ্জ। এখানে প্রাপ্ত অন্যয়ের ক্রমজোড়ের শেষ উপাদান মিলে যে সেট গঠিত হয় বা দ্বিতীয় উপাদান দ্বারা গঠিত সেটটাই হচ্ছে আমার রেঞ্জ। আমরা এখানে দেখছি, এখানে অন্যটা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে দ্বিতীয় উপাদান হচ্ছে 2, আরেকটা হচ্ছে 4, আরেকটা হচ্ছে 6। তাহলে 2 4 6 যে সেটটা পেলাম সেটাই হচ্ছে রেঞ্জ। এখানে আরেকটা জিনিস বলে রাখি, একই উপাদান যদি একাধিকবার আসে তাহলে সেটে কিন্তু একাধিকবার লিখতে হয় না, একবার লিখলেই চলবে। এটা হচ্ছে সেটের নিয়ম।
একাধিক উপাদান যদি থাকে তাহলে আমরা শুধুমাত্র একবার লিখব। এখন আমরা একটা ইম্পর্টেন্ট বিষয়ে যাই, কোডোমেনটা আসলে কি। আমরা পূর্বে দেখেছি একটা অন্যই দুইটা শর্তে আসে, দুইটা নিয়মে আসে। এক হচ্ছে দুইটা সেটের মধ্যে কার্তেশীয় গুণজ করতে হয়, আর দ্বিতীয়টা হচ্ছে প্রত্যেকটা উপাদান তার শর্ত মেনে চলবে, সেই ক্ষেত্রে অন্যয় গঠিত হয়। তাহলে যে দুইটি সেট থেকে আমরা অন্যয় বের করি তার মধ্যে দ্বিতীয় সেটটি হলো কোডোমেন। যেমন পূর্বে আমরা দেখেছি এ এবং বি দুইটা কার্তেশীয় গুণজ করছি, সেহেতু আমরা দ্বিতীয় সেট বলতে কাকে বলবো, বি সেটটিকে। সাথে বি সেটটাই আসলে কি আমার কোডোমেন হবে এমন বিষয়টা। একটা এক্সাম্পল দেখি, a সমান 1 2 3 আর b হলো 2 4 6, দুইটা সেট, এবং এখানে শর্ত আরোপ করলাম y সমান 2x। মানে কি, প্রথম উপাদানকে 2 দ্বারা যদি আমি গুণ করি তাহলে সেটা কার সমান হবে, দ্বিতীয়টার সমান হবে। তাহলে এইভাবে যে আমরা এই অন্যটা নির্ণয় করব। এই ক্ষেত্রে কোডোমেনটা কি, এখানে a এবং b সেট, তাহলে b সেটটা হচ্ছে y হলো b এর চলক, y এর মান হচ্ছে 2 4 6, এই b সেটটাই হচ্ছে কোডোমেন। আবারও বলি, যে দুইটা সেটের মধ্যে সম্পর্ক হবে, দ্বিতীয় যে সেটটি থাকবে সেটি হচ্ছে কোডোমেন। তাহলে আমরা একটু দেখি আর একটা অন্যয়। এখানে রেঞ্জটা তাহলে কি হবে, আর যেহেতু অন্যয় তাহলে রেঞ্জ হবে দ্বিতীয় উপাদান দ্বারা গঠিত সেটটা। তাহলে এখানে আমার আর এর দ্বিতীয় উপাদানগুলো কি আছে, 2 4 6, তাহলে এখানে রেঞ্জটা কি 2 4 6। আর একটু খেয়াল করি, আমার উপরে বি সেটটা কি ছিল, বি সেটটা অর্থাৎ কোডোমেন ছিল 2 4 6। এই দুইটা কার্তেশীয় গুণজ এবং শর্ত মেনে আমি অন্যটা নির্ণয় করলাম কি 1 2 2 4 এবং 3 6। আমি এখানে কার্তেশীয় গুণজটা দেখাই নাই, আমরা সরাসরি উত্তরটা নিয়ে আসছি। তাহলে এখানে রেঞ্জ কত, 2 4 6, আবার কোডোমেনে কত, 2 4 6। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, রেঞ্জ সমান হচ্ছে কোডোমেন। আবারও বলছি, এক্সাম্পলে আমরা a b দুইটা সেট ছিল এবং শর্ত ছিল y ইকুয়াল টু x। তাহলে দ্বিতীয় সেটটি ছিল সম্পর্ক হবে a এবং b এর, তাহলে দ্বিতীয় সেটটা এখানে b, বিটা হচ্ছে কোডোমেন। এবং শর্ত মেনে কার্তেশীয় গুণজ করে এবং শর্ত মেনে আমরা অন্যটা কি পেলাম, r সমান 1 2 2 4 3 6, এবং এখান থেকে আমরা কি নির্ণয় করলাম, রেঞ্জ 2 4 6। তাহলে রেঞ্জের সাথে কোডোমেনের সম্পর্কটা এখানে কেমন হলো, এক্ষেত্রে রেঞ্জ আর কোডোমেন হচ্ছে সমান। একটা ইম্পর্টেন্ট কথা এখানে, আমরা এতক্ষণ দেখলাম রেঞ্জ সমান কোডোমেন, এর মানে কিন্তু এই না যে রেঞ্জ এবং কোডোমেন একই কথা। রেঞ্জ এবং কোডোমেন কিন্তু একই কথা নয়। এখন আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দুইটা সেট হচ্ছে a b, শর্ত হচ্ছে y ইকুয়াল টু x। তাহলে এখানে আমি সহজে বুঝতে পারছি কোডোমেনটা আমার কি, b হচ্ছে 2 4 6 আর 12। আর আমার অন্যটা কি, কার্তেশীয় গুণজ করার এবং শর্ত মেনে অন্যটা নির্ণয়, অন্যটা হচ্ছে 1 2 2 4 3 6। তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করি, রেঞ্জটা হচ্ছে 2 4 6, রেঞ্জটা হচ্ছে 2 4 6। তাহলে কোডোমেনটা কি ছিল, কোডোমেনটা ছিল 2 4 6 এবং 12। সেহেতু এখানে কিন্তু আবার রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল না। আমি আবার বলছি, এখানে অন্যটা আমরা দেখাইনি, কার্তেশীয় গুণজ এবং শর্ত মেনে অন্যটা আমরা নির্ণয় করে সরাসরি উত্তরটা বসিয়েছি। অন্যের উত্তরটা কি 1 2 2 4 3 6, এখান থেকে রেঞ্জ 2 4 6 দ্বিতীয় উপাদান দ্বারা গঠিত সেট। কিন্তু এখানে দেখলাম কোডোমেন আর রেঞ্জ কিনা সমান না। আগে কিন্তু আমরা দেখলাম রেঞ্জ ইকুয়াল কোডোমেন, কিন্তু এই ক্ষেত্রে দেখলাম যে রেঞ্জ নট ইকুয়াল কোডোমেন। তাহলে এই ক্ষেত্রে রেঞ্জ ও কোডোমেন ভিন্ন, তো বোঝা যাচ্ছে রেঞ্জ ও কোডোমেন একই নয়। রেঞ্জ হলো কোডোমেনের একটি উপসেট, কিন্তু কখনো কখনো রেঞ্জ ও কোডোমেনের মান সমান হতে পারে। আমরা দুইটা উদাহরণ কিন্তু দেখেছি, যে এক
ফার্স্টের উদাহরণে রেঞ্জটা কোডোমেইনের সমান ছিল, আর সেকেন্ডের রেঞ্জটা কিন্তু কোডোমেইনের কি ছিল, উপসেট ছিল। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি রেঞ্জ হলো কোডোমেইনের একটি উপসেট, কিন্তু কখনো কখনো রেঞ্জ ও কোডোমেইনের মান সমান হতে পারে, সেটা আমরা বলতে পারি রেঞ্জ সাবসেট অর ইকুয়াল কোডোমেইন। এখন আসি অন্বয় থেকে ফাংশনে। আমরা তো অন্বয় থেকে অন্বয় বুঝলাম। অন্যটা ছিল দুইটা সেট থাকবে আমার, দুইটা সেট এর মধ্যে একটা কার্টেসীয় গুণজ করতে হবে প্রথম, আর দ্বিতীয়ত একটা কন্ডিশন বা শর্ত আরোপ করা থাকে, ওই শর্ত মেনে যে উপাদানগুলো মানবে বা যে ক্রমজোড়গুলো মানবে ওই ক্রমজোড়গুলো দ্বারা কি হবে, অন্যটা গঠিত হবে। তাহলে এ বি এর মধ্যে আমরা এইভাবে বলতে পারি এ বি এর মধ্যে এমন একটা সম্পর্ক যার একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলেছিল। এখন তাহলে অন্যয় থেকে ফাংশন, তাহলে ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে ওই যে সম্পর্কগুলো গঠিত হয়েছিল ওই সম্পর্কগুলোর মধ্যে কোন সম্পর্কগুলো বাস্তব সম্পর্ক ছিল ওইগুলাই হবে আমার ফাংশন। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ফাংশনটা আসলে কি। তাহলে এক কথায় আমরা বলতে পারছি সকল ফাংশনই কিন্তু অন্যয় হবে, কিন্তু সকল অন্যয় ফাংশন হবে না। সম্পর্কগুলো বাস্তব হয় অবাস্তব হয়, সেটা হচ্ছে অন্যয়। টোটাল সম্পর্ক বাস্তব এবং অবাস্তব সকল সম্পর্কগুলাই হচ্ছে অন্যয়, আর এখান থেকে শুধু বাস্তব সম্পর্কগুলো দ্বারা গঠিত হবে আসলে ফাংশন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারলাম, সকল ফাংশনই অন্যয় কিন্তু সকল অন্যই ফাংশন নয়। তাহলে আমরা এখন চারটি কেস দেখি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে ফাংশন। কেস 1, আমরা প্রথম এ সেটটাকে ধরলাম সন্তানের সেট এবং বি সেটটাকে মনে করলাম মায়ের সেট। তাহলে এ সেটে উপাদান আছে আবুল, বাবুল এবং কাবুল, এবং বি সেট অর্থাৎ মায়ের সেটে আছে আবুলের মা, বাবুলের মা এবং কাবুলের মা। তাহলে এখানে আমরা একটু সম্পর্কটা যদি নির্ণয় করতে চাই, যেমন আবুলের সাথে কার সম্পর্ক, আবুলের মা, বাবুলের সাথে কার সম্পর্ক, বাবুলের মা, এবং কাবুলের সাথে কার সম্পর্ক, কাবুলের মা। তাহলে আমরা একটু সম্পর্কগুলা এখানে দেখালাম, আবুলের সাথে আবুলের মার সম্পর্ক, বাবুলের সাথে বাবুলের এবং কাবুলের সাথে কাবুলের মা। তাহলে এখানে এই অন্যটি ফাংশন হবে, কারণ প্রত্যেকটি সন্তানের মা আছে আর এইটি বাস্তবে সম্ভব। কারণ আবুলের মা থাকতেই পারে, এটা অবাস্তব কিছু না, বাবুলের মা আছে এটাও বাস্তব, কাবুলের মা আছে এটাও কিন্তু বাস্তব। তাহলে এই যে সম্পর্কটা পেলাম এটা কিন্তু আমরা একটা বাস্তব সম্পর্ক পেলাম, সেহেতু এটাকে কিন্তু এটা একটা অন্যয় হবে, আবার এটা কি হবে, একটা ফাংশনও হবে। কিন্তু আমরা সেকেন্ড কেস দেখি, কেস 2, আবারও এ সেট বি সেট, এ সেটের পরিবর্তে সন্তানের সেট, বি সেটের পরিবর্তে মায়ের সেট নিয়ে অনেক হলো। এখানে সন্তান হলো এ বি সি তিনজন, আর মা হচ্ছে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি। এখন আমরা একটু দেখি, এ মনে করলাম আবুল, তাহলে আবুলের মা হচ্ছে এ ক্যাপিটাল এ। আবার বাবুল, দ্বিতীয় উপাদান হচ্ছে বাবুল, বাবুলের মাও কে, এ, আবুলের মাও ক্যাপিটাল এ, বাবুলের মাও ক্যাপিটাল এ। আর সি অর্থাৎ কাবুলের মা হচ্ছে বি। তাহলে এখানে অবাস্তব কিছু না, দুইটি সন্তান একই মায়ের হতে পারে, আবার এক সন্তান এক মায়ের এটাও কি হতে পারে। এই অন্যটিও ফাংশন, কারণ একটি মা এর দুইটি সন্তানও সম্ভব, এটা অসম্ভব কিছু না, সেহেতু এটা একটা অন্যয়, আবার এটা একটা ফাংশনও। এখন আমরা দেখব কেস 3, প্রথমটা সন্তানের সেট, দ্বিতীয়টা মায়ের সেট। এখানে সন্তান হচ্ছে আবুল, বাবুল, কাবুল এবং মা হচ্ছে এ আবুলের মা, আর এখানে সি হচ্ছে কাবুলের মা। সম্পর্কটা এখানে একটু দেখছি আমরা, এখানে কিন্তু এ অর্থাৎ আবুলের মা ক্যাপিটাল, ঠিক আছে, আবার কাবুলের মা ক্যাপিটাল সি, কিন্তু বাবুলের কিন্তু মা নেই। এই অন্যটি সম্ভব নয়, কারণ বি এর কোনো মা নয়, আর এটি বাস্তব জীবনে সম্ভব নয়। অর্থাৎ বি এর অবশ্যই মা থাকবে, হয় জীবিত থাকবে নয়তো মৃত থাকবে, সে তো আর মা ছাড়া আসবে না, সেহেতু এই ঘটনাটা বাস্তব না, সেহেতু এটা ফাংশন হবে না। আমরা এখন কেস 4 দেখব, আবার সন্তানের সেট আর
হচ্ছে মার্জ সেট, আবুল বাবুল কাবুল এবং আবুলের মা বাবুলের মা এবং কাবুলের মা। এখন এ সেট আবুল আসলো মা এ এবং মা বি ক্যাপিটাল বি থেকে, আর সি সেটের কোনো মা নেই, তাহলে একজন সন্তান দুইজন মার কাছ থেকে এসছে এই জায়গার মধ্যে। এ স্মল এ আবুল, আবুলের মা এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, আর সি এর কোনো মা নেই। তাহলে এটি ফাংশন কখনোই সম্ভব নয়, কারণ এক সন্তান দুই মা বাস্তবের জীবনে সম্ভব না। অবশ্যই সম্ভব না, একজন অবশ্যই স্টেপ মাদার থাকতে পারে, অবশ্যই মা একজনই হয় আসল মা, সেহেতু এই ঘটনাটা অবাস্তব, সেহেতু এটা কি হবে না, ফাংশন হবে না। তাহলে এতক্ষণ আমরা কিছু উদাহরণের সাহায্যে আসলে বাস্তব এবং অবাস্তব বৈশিষ্ট্যটা বোঝার চেষ্টা করলাম। এখন একটু দেখি, তাহলে এখন এক কথায় আমরা ফাংশনটা কি বলতে পারি, বাস্তব জীবনে সম্ভব এমন অন্যই ফাংশন। এখন আমরা একটু দেখি ফাংশন হওয়ার শর্ত কি ছিল আসলে। এক নাম্বার, একটি এক্স এর জন্য দুইটি বা একাধিক ওয়াই হতে পারে না। যেমন আমরা সাইডে দিলাম, যেমন আবুলের দুই মা এ ক্যাপিটাল এবং ক্যাপিটাল বি, এটা কিন্তু সম্ভব না। তাহলে এটা আমি বীজগণিত রূপে কি এটাকে কিভাবে প্রকাশ করব, যে একটি এক্স এর জন্য দুইটি বা একাধিক ওয়াই হতে পারবে না, যদি হয় সেটা কি হবে না, ফাংশন হবে না। এখন দ্বিতীয়টা দেখছি, এখানে আবুলের মা হচ্ছে এ আর বাবুলের মা নেই, সেহেতু এটাও সম্ভব না, কোনো এক্স কখনো ওয়াই ছাড়া থাকতে পারবে না, কোনো এক্স কি থাকতে পারবে না, ওয়াই ছাড়া থাকতে পারবে না, এটা একটা। আর দ্বিতীয়ত কি, যে একটি এক্স এর জন্য দুইটি বা একাধিক ওয়াই হতে পারবে না, অন্য ক্ষেত্রে অন্যগুলা কি হবে, ফাংশন। এই দুইটা কেস বাদে, এই দুইটা কেস বাদে অন্য সব কেসে অন্যগুলা কি হবে, ফাংশন। আমরা আরেকটু অন্যভাবে এটা বলতে যাচ্ছি, একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। অন্যয়, যেমন অন্যটা হচ্ছে এটা, আর বিপরীত অন্যয় আমরা নির্ণয় করলাম এটা। এখন দেখব কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয়, অন্যটা এবং বিপরীত অন্যয়ের বৈশিষ্ট্যটা এখানে কেমন। তাহলে একটু খেয়াল করি, এস এর সদস্যর মধ্যে কি আছে, আমরা একটু খেয়াল করি প্রথম উপাদানগুলো, হাফ, 1 1, 5/2, 5/2, এত এত। আচ্ছা, তাহলে একটু অন্যভাবে বলার চেষ্টা করি আগের সংজ্ঞাটা, যে এস এর সদস্য ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান সমূহ, একটা যদি কঠিন লেগে থাকে তাহলে আমরা এটা নিতে পারি। এস এর সদস্য, এস এর সদস্যগুলো আমরা দেখলাম ক্রোমোজোমের, এস এর সদস্য ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান সমূহ ভিন্ন ভিন্ন নয়। যেমন একটু খেয়াল করো, দ্বিতীয় এবং তৃতীয় ক্রোমোজোমের প্রথম উপাদানটা কি 1 1 হয়ে গেছে, তাহলে ভিন্ন ভিন্ন নয়, তাহলে সুতরাং এস অন্যটি ফাংশন নয়। তাহলে সহজে আমরা অন্যয় দেখে কিভাবে বুঝবো, যদি কোনো অন্যয়ের ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান সমূহ ভিন্ন ভিন্ন না হয়, ভিন্ন ভিন্ন না হয়, যদি একই হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, ফাংশন নয়। তাহলে এটাকে আবার একটু অন্যভাবে বলা যায়, যে একটি অন্যয়ে বিদ্যমান ক্রোমোজোমগুলো একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম যদি বিদ্যমান থাকে, একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম যদি বিদ্যমান থাকে, তাহলে অন্য একটি ফাংশন নয়। আমি কিন্তু তিন ভাবে বললাম, কারণ হচ্ছে এগুলো নৈমিত্তিকের জন্য বললাম, যদি বহু নির্বাচনীতে বিভিন্ন ভাবে লেখা থাকতে পারে, এই কারণে আমি সংজ্ঞাটা বিভিন্ন ভাবে বলার চেষ্টা করলাম। দ্বিতীয়, এস ইনভার্স অর্থাৎ বিপরীত অন্যটা কি ফাংশন কিনা আমরা একটু যাচাই করি। কিভাবে যাচাই করব, প্রথমে একটা নিয়ম দেখছি এর আগে, আর সেকেন্ড যে নিয়মটা বলতেছি, এস ইনভার্সের সদস্য ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান সমূহ ভিন্ন ভিন্ন যদি হয়, মানে একটার সাথে যদি আরেকটা না মিলে, প্রত্যেকটা প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয়, যেমন 0 1 -1 2 -2, অর্থাৎ প্রথম উপাদানগুলো কি ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন থাকে, তাহলে অন্যটা কি হবে, অবশ্যই ফাংশন। তাহলে বিপরীত অন্যটা এখানে কি একটি ফাংশন। তাহলে আমরা আরেকটা সংজ্ঞা বলতে পারি যে ফাংশন হওয়ার,
যে একই প্রথম উপাদান বিশিষ্ট যদি একাধিক ক্রোমোজোম বিদ্যমান না থাকে তাহলে অন্য একটি ফাংশন। তিন ভাবে আমরা দেখলাম। এখন চলে যাই ফাংশনের যেমন এক এক ফাংশন আছে, 1 2 বা সার্বিক ফাংশন আছে। এক এক ফাংশনটা আসলে কি, এক এক ফাংশনটা আসলে কি, আমরা দুইটা সেট এ বি, আগে আবুল বাবুল কাবুল দিয়ে উদাহরণ দিয়েছিলাম। এখানে আমরা দেখব প্রথমটা হচ্ছে ফলের সেট, আগেরটা ছিল সন্তান এবং মায়ের সেট, আর এখন আমরা দেখছি ফলের সেট এবং গাছের সেট। প্রথম সেটে আমরা ফলগুলা কি দেখছি, আম জাম কাঁঠাল, আর গাছগুলো কি দেখছি, আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ। আম আসছে আম গাছ থেকে, জাম আসছে জাম গাছ থেকে, কাঁঠাল আসছে কাঁঠাল গাছ থেকে। তাহলে এটা অবশ্যই একটা ফাংশন। এখানে আরেকটা জিনিস আমরা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু একটি ফল আসছে একটি গাছ থেকে, এক ফল এক গাছ। তাহলে এখানে আমরা ফল আর গাছ যদি বাদ দিই তাহলে শব্দটা কি দাঁড়ায়, এক এক। তাহলে ফাংশনটি হচ্ছে এক এক। তাহলে এক একের নিয়মটা কি, এক্স এর একটি উপাদান, যে প্রথম যে সেটটা এটাই হচ্ছে আসলে এক্স এর মান, এখানে আম জাম কাঁঠাল, আর ওয়াই এর মান হচ্ছে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ। তাহলে আমরা দেখলাম এক্স এর একটি মানের জন্য কি আসছে, ওয়াই এরও একটি মান। আবার এখানে এক্স এর জাম আসছে জাম গাছ থেকে, অর্থাৎ প্রত্যেকটার জন্য একটি করে আসছে। যেমন আবুলের মা, আবুলের মা ছিল, বাবুল বাবুলের মা ছিল, কাবুল কাবুলের মা ছিল। তাহলে প্রত্যেক মায়ের এক সন্তান ছিল, কিন্তু এক মা এক সন্তান ছিল। এখানে এক গাছ এক এক ফল এক গাছ, সেহেতু ফল আর গাছ যদি আমরা বাদ দিই সেটা হবে এক এক ফাংশন। দ্বিতীয় চিত্র আমরা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু গাছ একটা আর গাছ থেকে দুইটা আম আসছে, এক গাছ থেকে কিন্তু দুই আম আসছে, ঠিক আছে, আর একটি জাম গাছ থেকে আসছে। তাহলে এখানে কিন্তু এক আম এক গাছ নয়, তাহলে এটা কি হবে না, এক এক ফাংশন নয়। তাহলে আমরা একটু দেখি, যদি এক্স এর একাধিক মানের প্রেক্ষিতে ওয়াই এর একটি মান আসা সম্ভব হয় তবে ফাংশনটি এক এক ফাংশন নয়, আর বাকি সব ক্ষেত্রে এক এক। এক্স এর একাধিক মানের প্রেক্ষিতে, অর্থাৎ এক্স এর মান থাকবে দুইটি, যেমন আমরা একটু আগে দেখলাম দুইটি আম, এই দুইটি আম কয়টা গাছ থেকে আসছিল, একটা। তাহলে এক্স এর একাধিক মান মানে দুইটি আম প্রেক্ষিতে ওয়াই কয়টা আসছিল, একটা। দুইটা আমে আসছিল একটা ওয়াই থেকে। তাহলে এই ক্ষেত্রে কি এটা ফাংশনটা এক এক নয়, আর বাকি অন্য সব ক্ষেত্রে কি হবে, ফাংশনটা এক এক। এক এক ফাংশনের আরেকটা সঙ্গে কিন্তু আমি বলছি, একটি এক্স এর মানের জন্য যদি আমরা ওয়াই এর কেবল এবং কেবল যদি শুধুমাত্র একটি মানই ওয়াই এর পাই তাহলে কি বলতে পারবো, ফাংশনটা এক এক। আবার এই উত্তরটা আমি আরেকভাবে দিতে পারবো এক এক ফাংশনের, যে প্রত্যেকটি প্রাক প্রতিবিম্বর জন্য, প্রি ইমেজের জন্য যদি একটি প্রতিবিম্ব বা ইমেজ পাওয়া যায় তাহলে সেই ফাংশনটা হচ্ছে এক এক। এটা আমরা দেখব আসলে প্রাক প্রতিবিম্ব আর প্রতিবিম্ব কি, প্রি ইমেজ বা ইমেজ কি আসলে। তাহলে আমরা একটু আগের কথাটাই আমরা একটু নতুন ভাবে বলতেছি। আগে বলছিলাম এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, আরেকবার দেখাইলাম মা সন্তানের মধ্যে, গাছ আর ফলের মধ্যে। এখন আমরা একই জিনিসের প্রথম যে আমরা একটু দেখি আসলে প্রতিবিম্ব প্রাক প্রতিবিম্বটা কি। যদি একটা ফাংশন কিভাবে আসে, এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক হয়, যদি আমরা একটু কিভাবে বুঝবো, এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই, তাহলে সম্পর্কটা হয়েছে এক্স এর সাথে ওয়াই এর, অর্থাৎ কার্টেসীয় গুণজ হয়েছে এক্স এর সাথে ওয়াই এর। এখানে কার্টেসীয় গুণজের বেলায় এক্সটা ছিল প্রথম উপাদান, প্রথম সেট, এবং ওয়াইটা ছিল দ্বিতীয় সেট। ফাংশনের অধীনে এক্সটা কি, স্মল এক্স বিলংস টু এক্স, অর্থাৎ এক্স এর এক্স, ক্যাপিটাল এক্স হচ্ছে সেট, সেটের উপাদানগুলো এক্স, আর ক্যাপিটাল ওয়াই এর উপাদানগুলো হচ্ছে স্মল ওয়াই। তবে এই ফাংশনের অধীনে ওয়াই কে এক্স এর প্রতিবিম্ব বা ইমেজ বলা হয়, ওয়াইটাকে কি বলা হবে, এক্স এর প্রতিবিম্ব বা ইমেজ। ওয়াইটা হচ্ছে প্রতিবিম্ব বা ইমেজ, আর এক্স কে ওয়াই এর বলা হবে প্রাক প্রতিবিম্ব এবং প্রি ইমেজ। তাহলে আমরা এটাকে প্রকাশ করবো y ইকুয়াল টু fx লিখে প্রকাশ করতে হয়। তাহলে আমরা আরেকটু বুঝি, প্রথম যে আবুল কাবুল বাবুল ছিল,
অর্থাৎ x এর মান, তাহলে x এর মানগুলোকে বলা হবে y এর কি পাক প্রতিবিম্ব মানে প্রি ইমেজ। প্রথম যে সেটটা থাকবে এই উপাদানগুলো হচ্ছে প্রি ইমেজ, আর দ্বিতীয় সেটটা আবুলের মা, বাবুলের মা, কাবুলের মা বা বি সেট, দ্বিতীয় যে সেটটা থাকবে বা y এর মান যেগুলো থাকবে সেগুলো বলা হবে x এর কি বলা হবে প্রতিবিম্ব বা ইমেজ। তাহলে আমরা এক এক ফাংশনের সংখ্যাটা নতুন করে দিলাম। সেটা কি প্রত্যেকটি x এর মানের জন্য কেবল যদি y এর একটি মান পাওয়া যায়, এটা না বলে বললাম x কে আমরা বলতে পারি পাক প্রতিবিম্ব, সেহেতু প্রত্যেকটি পাক প্রতিবিম্বর জন্য যদি একটি প্রতিবিম্ব বা ইমেজ পাওয়া যায়, অর্থাৎ প্রত্যেকটি প্রি ইমেজের জন্য যদি শুধুমাত্র একটি মাত্র ইমেজ পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারবো এটি একটি এক এক ফাংশন। এখন আমরা দেখব ওয়ান টু ফাংশন বা সার্বিক ফাংশন। ওয়ান টু ফাংশনটা হচ্ছে আসলে কোডোমেইন ইকুয়াল রেঞ্জ যদি হয় তাহলে ফাংশনটাকে আমরা সার্বিক বা ওয়ান টু বলবো। আমরা প্রথমে জেনে এসেছি কোডোমেইনটা কি, যে একটা ফাংশন অন্যয় পেতে হলে দুইটা সেটের মধ্যে কার্টেসীয় গুণজ করতে হয়। ওই কার্টেসীয় গুণজের সময় দ্বিতীয় যে সেটটা থাকে সেটাই হচ্ছে কোডোমেইন। আর ফাংশন গঠিত হওয়ার পর দ্বিতীয় উপাদান দ্বারা গঠিত সেটটা হচ্ছে কিন্তু রেঞ্জ। তাহলে কোডোমেইন আর রেঞ্জ যদি সমান হয়ে যায় সেই ক্ষেত্রে ফাংশনটাকে আমরা কি বলবো ওয়ান টু বলবো। অনেকে বলে থাকে যে একটি প্রাক প্রতিবিম্বর জন্য যদি একাধিক দুই বা ততোধিক ইমেজ পাওয়া যায় বা প্রাক প্রতিবিম্ব পাওয়া যায় তাহলে সেটা ওয়ান টু ফাংশন। আবার বলছি, অনেকে বলে থাকেন একটি প্রাক প্রতিবিম্ব মানে প্রি ইমেজের জন্য যদি একটি প্রতিবিম্ব বা ইমেজ পাওয়া যায়, দুই বা ততোধিক ইমেজ পাওয়া যায়, সেই ক্ষেত্রে সেটাকে ওয়ান টু ফাংশন বলে। কিন্তু তা ঠিক নয়, কারণ হচ্ছে এক এক ফাংশনও কিন্তু ওয়ান টু ফাংশন হতে পারে, আবার ওয়ান টু ফাংশন এক এক ফাংশন হতে পারে। তাহলে আসল সংজ্ঞাটা হচ্ছে আসলে কোডোমেইন আর রেঞ্জ দুটি যদি সমান হয় সেই ক্ষেত্রে ফাংশনটাকে আমরা সার্বিক বা ওয়ান টু ফাংশন বলতে পারবো। এখানে আমি একটু দেখাচ্ছি, যেমন ফাংশনটা এ বি দুইটা সম্পর্কের সাথে হবে, তাহলে এটাকে আমরা বলবো ডোমেইন আর দুইটার নাম হচ্ছে কোডোমেইন। এখন আমরা তিনটা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি আসলে এক এক ফাংশন এবং ওয়ান টু ফাংশন। আমরা প্রথম চিত্রে চিন্তা করবো এটা এক এক কিনা বা সার্বিক কিনা, দ্বিতীয়টার ক্ষেত্রে তৃতীয়টার ক্ষেত্রে। তাহলে প্রথমটা একটু দেখে নিই। এখানে এ সেটের উপাদান এবিসি আর বি সেটের উপাদান 1 2 3 4। এখানে আমরা একটু লক্ষ্য করি প্রথম ক চিত্রটাই, এ এর মান 1, এর সাথে সম্পর্ক হচ্ছে 1 এর, বি এর সাথে সম্পর্ক হচ্ছে 2 এর, আর সি এর সাথে সম্পর্ক হচ্ছে 4 এর। এখানে কিন্তু 3 এর কোনো কারোর সাথে সম্পর্ক নেই। এই ফাংশনটি এক এক না ওয়ান টু আমরা বিচার করব। যেহেতু একটির জন্য শুধুমাত্র একটি উপাদান পেয়েছি, যেমন একটি প্রি ইমেজের জন্য কিন্তু ইমেজ একটি, এ প্রি ইমেজ এর জন্য ইমেজ কিন্তু 1, বি প্রি ইমেজের জন্য ইমেজ 2, সি প্রি ইমেজের জন্য ইমেজ হচ্ছে 4। তাহলে একটি থেকে একটি আসছে। আর যদি আমি আবুল বাবুল কাবুল মনে করি সেই ক্ষেত্রেও আবুলের মা হচ্ছে 1, বাবুলের মা 2, কাবুলের মা 4। তাহলে এক মার এক সন্তান প্রত্যেকে, সেহেতু এই ফাংশনটি এক এক। তাহলে আমরা ক্লিয়ার হলাম ফাংশনটি কিন্তু এক এক। এখন ওয়ান টুর জন্য কি বিচার করতে হয়, যে কোডোমেইন ইকুয়াল রেঞ্জ অফ এফ, বা ফাংশনটা জি দেওয়া থাকতে পারে, অন্য কিছু দেওয়া থাকতে পারে, সোজা কথায় কোডোমেইন ইকুয়াল রেঞ্জ। তাহলে এখানে কার কার সম্পর্ক হয়েছে এ সেট এবং বি সেট। তাহলে আমরা কোডোমেইনটা কি, কোডোমেইনটা হচ্ছে 1 2 3 4। ক্লিয়ার, কোডোমেইনটা হচ্ছে 1 2 3 4। কিন্তু এখানে রেঞ্জটা কি, আসলে রেঞ্জটা আমরা শিখছিলাম যে সম্পর্কিত হওয়ার পরে, অর্থাৎ আমরা যে ফাংশনটা পাবো সেই ফাংশনের দ্বিতীয় উপাদান দ্বারা গঠিত সেট। তাহলে এখানে আসলে ফাংশনটা কি, a, 1 ক্রোমোজোর, b, 2 ক্রোমোজোর, c, 4 ক্রোমোজোর। তাহলে এখানে দ্বিতীয় উপাদানগুলো কি আসতেছে 1 2 4, সেহেতু আমার রেঞ্জ হচ্ছে 1 2 4, আর কোডোমেইন হচ্ছে 1 2 3 4। সেহেতু কোডোমেইন আর রেঞ্জ কিন্তু সমান না, তাহলে কোডোমেইন নট ইকুয়াল রেঞ্জ। সুতরাং এটাকে আমরা সার্বিক ফাংশন বলতে পারবো না।
আমরা দ্বিতীয় খ চিত্রটা দেখছি। এখানে এ এর সাথে 1 এর সম্পর্ক, আর বি এর সাথে 2 এবং সি এর সাথে 2। তাহলে এখানে কিন্তু প্রথমে আমরা এক একের বিষয়ে যদি যাই, তাহলে দেখতে পারবো বাবুল এবং কাবুলের মা কিন্তু একজন, তাহলে এক মায়ের 2 সন্তান। এখানে কিন্তু সবাই এক মায়ের এক সন্তান নয়, সেহেতু এটা কি এক এক ফাংশন নয়। আর সহজ বিষয় হচ্ছে এক এক বোঝার জন্য প্রত্যেকটা কি থাকবে, প্রত্যেকটা প্রি ইমেজের জন্য শুধুমাত্র বা কেবলমাত্র একটি মাত্র ইমেজ থাকবে। সেহেতু এখানে আমরা দেখছি দুইটি ইমেজ কিন্তু একই, 2 বি এবং সি এর প্রি ইমেজের ইমেজ কিন্তু শুধুমাত্র 2, সেহেতু এটা এক এক ফাংশন নয়। এখন আসি 1 2 প্রশ্নে বা সার্বিকে। প্রথমেই আমরা কোডোমেইন, তাহলে দ্বিতীয় চিত্রে কোডোমেইন হচ্ছে 1 2, আর সম্পর্কিত হওয়ার পর সম্পর্কটা যদি আমি লিখতে যাই তাহলে কেমন হবে, A1 ক্রোমোজোম, B, 2 ক্রোমোজোম আর C, 2 ক্রোমোজোম। সেই ক্ষেত্রে রেঞ্জটা কি 1 2, কোডোমেইনটা কি ছিল 1 2, সেহেতু রেঞ্জ ইকুয়াল কোডোমেইন। তাহলে আমি বলতে পারবো এটা কি সার্বিক ফাংশন, কিন্তু এক এক নয়। এখন আমরা তৃতীয়টা দেখছি, তৃতীয় চিত্রটা যদি একটু খেয়াল করি, এ আবুল বাবুল কাবুল, এ এর মা হচ্ছে 2, বি এর মা হচ্ছে 1, সি এর মা হচ্ছে 3। তাহলে এক মায়ের এক সন্তান, ক্লিয়ার প্রথমেই এটা একটা এক এক ফাংশন। দ্বিতীয়ত এখানে কোডোমেইন হচ্ছে 1 2 3, আর আমরা এই ফাংশনটা লেখার পরে যে A, 1 ক্রোমোজোম, B, 2 এবং C, 3 ক্রোমোজোম থেকে যদি দ্বিতীয় বন্ধন দ্বারা রেঞ্জটা গঠিত করি, তাহলে রেঞ্জটা হচ্ছে 1 2 3, কিন্তু দুটো সমান, কিন্তু এটা কিন্তু এক এক ফাংশন, আবার 1 2 ফাংশন। তাহলে আমরা একটু পূর্বে থেকে আবার একটু খেয়াল করি, চিত্র একে কি ছিল, চিত্রে একে ছিল এক এক কিন্তু সার্বিক নয়, চিত্রে 2 এ ছিল ফাংশনটি সার্বিক কিন্তু এক এক নয়। তৃতীয় কেসে আমরা দেখলাম ফাংশনটি এক এক এবং সার্বিক। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে সকল এক এক ফাংশন, সকল এক এক ফাংশন সার্বিক হতেও পারে বা নাও হতে পারে, কিন্তু আবার সকল সার্বিক ফাংশন কিন্তু সকল সার্বিক ফাংশন একক হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু এখন আসি একটি চিত্র থেকে আমরা কিভাবে বুঝবো এটা ফাংশন কিনা। চিত্র দেখে আমি বুঝতে হবে ফাংশন কিনা, একটা সহজ বিষয়। এখানে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্র ফাংশন কিনা এটা বোঝার জন্য y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করতে হবে। তাহলে ওই চিত্রটিকে যদি ওই y অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা আঁকার পর ওই সরলরেখা যদি চিত্রটিকে একটি বিন্দুতে ছেদ করে, তাহলে সেটা ফাংশন, তাহলে সেটা ফাংশন। তাহলে এই ক্ষেত্রে একটু দেখো, কল্পনা করে, যেমন একটা রেখা কিন্তু y অক্ষের সমান্তরাল রেখা আমরা যদি চিন্তা করি, যে এই বরাবর চিন্তা করলাম, তাহলে আমার চিত্রটাকে কোন বিন্দুতে ছেদ করলো, 2, -5 একটি বিন্দুতে ছেদ করে। সুতরাং এই চিত্রটি হচ্ছে একটি ফাংশনের চিত্র। আমরা দ্বিতীয় চিত্রটি দেখব। এখানে একটু খেয়াল করো, আমরা যদি দ্বিতীয় চিত্রটিকে একটু খেয়াল করি, y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা যদি আমরা কল্পনা করি, চিত্রটিকে কয়টি, যেমন এটা কল্পনা করলাম, তাহলে এখানে একটা বিন্দুতে ছেদ করবে, আবার এখানে একটা বিন্দুতে ছেদ করবে। সাপোজ আমরা y অক্ষটাকে ধরলাম, মনে করলাম যেহেতু এখানে আছে এই যে 0 4 আর হচ্ছে 0 -4, অর্থাৎ y অক্ষটা চিত্রটিকে দুইটি বিন্দুতে ছেদ করেছে। y অক্ষ অথবা y অক্ষের সমান্তরাল যে কোনো একটা সরলরেখা কল্পনা করলে চিত্রটিকে যদি দুই বা ততোধিক বিন্দুতে ছেদ করে, সেটা কি হবে না, ফাংশন হবে না। কেন হবে না আমরা একটু দেখি। যেমন এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, y অক্ষটা দুইটা বিন্দুতে ছেদ করেছে এই চিত্রটাকে, কিন্তু এখানে 0, 4, তাহলে x এর মান কত 0, আর এখানে হচ্ছে স্থানাঙ্ক 0, -4, তাহলে x এর স্থানাঙ্ক কত পেলাম 0। তাহলে x এর মান অর্থাৎ প্রথম মানটা দুইটা ক্রোমোজোমের প্রথম মান কি হয়ে গেছে, একই। এই যে একটা ক্রোমোজোম, এই যে একটা ক্রোমোজোম। তাহলে আমরা শিখেছিলাম একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম যদি বিদ্যমান থাকে, সেটা কি হবে না,
ফাংশন হবে না। তাহলে এখানে সেই ঘটনাই ঘটলো, একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম বিদ্যমান, সুতরাং এটা একটা ফাংশন নয়। আজকের বেসিক আলোচনায় আমরা যা শিখলাম এখান থেকে বাড়ির কাজ, উচ্চতর গণিতের 36 পৃষ্ঠায় 1.2 এর 8 নাম্বার যে আইটেমগুলো আছে এই অঙ্কগুলো বাড়ির কাজ ছিল। আমি একটু বলছি, আমরা সাধারণত দেখি প্রথমে উদ্দীপকটা থাকে, এরপরে প্রশ্ন থাকে। এখানে কিন্তু উল্টা, আসলে এই প্রশ্নটা বোঝার জন্য প্রথমে কিন্তু আসলে প্রশ্ন হচ্ছে পরে, উদ্দীপকের 1 2 3 এগুলো হচ্ছে আগে দেওয়া। যেমন ক, এস, এখানে একটা কি দেওয়া আছে, অন্যয়। এই ক থেকে 3টা প্রশ্ন হচ্ছে রোমান 1 2 3, আবার খ থেকে 3টা প্রশ্ন রোমান 1 2 3। মানে কি, ক এর ক্ষেত্রে প্রথমে বলা হয়েছে নিচে প্রদত্ত এস অন্যয়ের ডোমেন, অর্থাৎ এই ক এর আমরা কি বের করব, ডোমেন, রেঞ্জ ও বিপরীত অন্যয় বের করব। আবার এই ক এরই আমরা অন এস অথবা এস ইনভার্স, অর্থাৎ এই এস এবং এর বিপরীত অন্যয়, অর্থাৎ এই অন্যয়টা এবং বিপরীত অন্যয়গুলো ফাংশন কিনা তা নির্ধারণ করব। এরপর ক, ফাংশনগুলো এক এক কিনা নির্ধারণ করব। ফাংশনগুলো এক এক কিনা নির্ধারণ করব, অর্থাৎ এটা ফাংশন এক এক কিনা এটা নির্ধারণ করব। তাহলে খ এর জন্য এই রোমান 1 2 3 প্রশ্ন, আবার গ এর জন্য রোমান 1 2 3 প্রশ্ন, আবার ঘ এর জন্য রোমান 1 2 3 প্রশ্ন এবং উমর জন্য রোমান 1 2 3 প্রশ্ন। এটা হলো বাড়ির কাজ।